আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আবার আজকে তোমাদের সামনে যে বিষয়ে ক্লাস নেব সেটা হলো সাধারণ গণিতের 2017 সালের এই যে দিনাজপুর বোর্ডের এমসিকিউ। আমি প্রতিটি ক্লাসে তোমাদেরকে যেভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে এমসিকিউ করে দিই, সেগুলো যদি ক্লাস নিয়মিত দেখবে যে অবশ্যই তোমাদের কিন্তু 30 মিনিটের নৈবেত্তিকগুলো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 30 মিনিটের আগেই তোমরা অ্যান্সারগুলো করে ফেলতে পারবে। তো যাই হোক, আজকের ক্লাসটা দেখলেও আমি আশা করি তোমাদের কোনো না কোনো উপকারে আসবে। তো এখন আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো এখানে যে প্রশ্নটা প্রথম অবস্থায় দেওয়া হয়েছে যে এই দিনাজপুর বোর্ডের প্রশ্নে, এখানে খেয়াল করে দেখো যে 1 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে 1 নম্বর যে অধ্যায়, অর্থাৎ এখানে বলা হয়েছে বাস্তব সংখ্যার যে অঙ্কটা সেটা এখানে দেওয়া আছে। খেয়াল করে দেখো 0.45, অর্থাৎ এখানে পূর্ণপণিক এর সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে। এখানকার ক্ষেত্রে এখন এই জাতীয় প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু আমরা তো যেই প্রশ্নটা লেখার জন্য আমরা জানি যে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হলে এই সংখ্যাটা সরাসরি দেখে লিখতে হবে যে 45 বিয়োগ পৌনঃপুনিক বিহীন যদি থাকতো তাহলে সেটা আমরা বিয়োগ করে দিতাম। আর পৌনঃপুনিক আছে দুইটাতে, দুইটা 9 লিখলাম। এখন 45 আর এটা 9, তাহলে এখানে যদি আমরা এইভাবে ভাগ করার পর এটাতে খেয়াল করে দেখো 5 নং 45, অর্থাৎ এখানে 5 দ্বারা কাটলে 5 নং 45 আর 9 11 99, অর্থাৎ 5/11। এটা কিন্তু আমরা এইভাবে করতে পারি, অথবা আমরা কিন্তু সরাসরি ক্যালকুলেটরেও এটা এইভাবে হিসাবটা করতে পারি। দেখো খেয়াল করে দেখো যে 45/99, তখন আমরা কাজ করব কি, ক্যালকুলেটরে সরাসরি আমরা লিখবো এখানে 45, এই 4 5 AB/C এই বাটনটাতে একটা ক্লিক দিয়ে লিখে দেবো 99, অর্থাৎ 9 এটা লিখে দিলে তাহলে সমান যেটা দিলে এখানে কিন্তু 5/11 এই প্রশ্নটার অ্যান্সার চলে আসবে। এটা খেয়াল করে দেখো অ্যান্সারটা কিন্তু চলে এসেছে। তো যাই হোক, এইভাবে অ্যান্সার করতে পারো তোমরা। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নটার অ্যান্সারে চলে যাব। দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা। এটা নির্ণয় করার জন্য কিন্তু মূলদ অমূলদ যেহেতু দুইটা সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা হয় সেই সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা হিসেবে বলে থাকি। অর্থাৎ যেই সংখ্যাগুলো এই P/Q আকারে সাজানো যায়, অর্থাৎ কিন্তু আমরা ক্যালকুলেটরেও যদি আমরা এটা দেখি তাহলে কিন্তু এইভাবে আমরা বুঝতে পারবো। খেয়াল করে দেখো যে এখানে কাজ করতে হবে কি, প্রথমে ক্যালকুলেটরটা অন করার পরে প্রথমে অবস্থায় এই √5 আমরা লিখবো যে √5। এখন √5 লিখে যদি সমান দিয়ে খেয়াল করবে তোমরা সবসময় যে AB/C বাটনে ক্লিক দিলে যদি চেঞ্জ হয় তাহলে সেটা হবে মূলদ, আর চেঞ্জ না হলে সেটা হবে অমূলদ সংখ্যা। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এই বাটনে যখন ক্লিক দিচ্ছ তাহলে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ যেই সংখ্যাটা অ্যান্সারে আছে সেটাই কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে মূলদ সংখ্যা। আবার এই সংখ্যাটাকে যদি দেখি, এই সংখ্যাটা কিভাবে উঠাতে হবে, দেখো এখানে 3 কিউবিক, অর্থাৎ কিউবিক রুট 8। তাহলে আমরা এটা উঠানোর জন্য প্রথমে লিখব 3 পাওয়ার দেব 3, তারপরে শিফট বাটনে ক্লিক দিয়ে পাওয়ার বাটনে একটা ক্লিক দেব, দেওয়ার পরে এখানে 8-এ ক্লিক দিয়ে সমান দিলেই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে যে এটার মান 2। অর্থাৎ 2 কিন্তু আবার এখন তোমরা মনে করতে পারো 2 তো একটা স্বাভাবিক সংখ্যা, এগুলো স্বাভাবিক সংখ্যা সবগুলোই কিন্তু মূলদ সংখ্যা হয়, এটা ভগ্নাংশ হয় নাই। তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলদ সংখ্যা, তাহলে আমাদের বাকি দুটো আর দেখার প্রয়োজন হচ্ছে না। তারপরেও তোমরা যদি ক্যালকুলেটর ওটা দেখে নাও তাহলে দেখবে যে √3 যদি তোমরা ক্যালকুলেটর উঠাও, √3 সমান দেবে, দেখবে AB/C বাটনে ক্লিক দিলে কোনো চেঞ্জ হবে না। তারপরে আবার যদি ওই শেষেরটা উঠাতে চাও তাহলে 3 শিফট পাওয়ার বাটন তারপরে 7 সমান দেবে, দেওয়ার পরে AB/C বাটনে ক্লিক দিয়ে দেখো কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেটা চেঞ্জ হবে না সেটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরের ক্ষেত্রে খ নাম্বারটাই শুধু একটা অমূলদ সংখ্যা আছে, তাহলে মূলদ সংখ্যা, বাকিগুলো সবগুলোই অমূলদ সংখ্যা। তো এটা আমরা বুঝে গেলাম। তারপর 3 নম্বরটা প্রশ্ন এখন আমরা দেখব। 3 নম্বরটা বলা হয়েছে x বিলংস টু n, অর্থাৎ ন্যাচারাল নাম্বার 2 এর চাইতে, অর্থাৎ এখানে বলা হয়েছে x ইজ লেস দেন x এবং লেস দেন 6, অর্থাৎ x এর মান 6 এর চাইতে ছোট, 2 এর চাইতে বড়, কিন্তু হতে হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে সেটের মৌলিক সংখ্যা 2টি, এখানে আমরা আগে নির্ণয় করে দেখবো যে a সমান কি পাচ্ছি। খেয়াল করে দেখো 2 এর চাইতে বড় তাহলে 3, 4 আর 5, কিন্তু আর বাকি কোনো কিছু হয় না। তাহলে এখানে
এ সেটের মৌলিক সংখ্যা দুইটি, এখানে মৌলিক সংখ্যা আছে 3 আর 5, তাহলে এটা তো আমরা ঠিক পাচ্ছি। তারপরে বলা হয়েছে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 8টি, অর্থাৎ 3টে যেহেতু মূল আছে এখানে, তাহলে 3টার এখানে উপাদান থাকলে তাহলে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ তাহলে এখানে 8ই হচ্ছে 2 টু 2 অর্থাৎ 8। এ সেটকে 2 দ্বারা বিভাজ্যের সংখ্যা 1টি, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, কয়টি সংখ্যাকে, অর্থাৎ এই 4কেই শুধু ভাগ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটের 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 1টি, অর্থাৎ সবগুলো এখানে ঠিক আছে। তো যাক 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর এখানে বলা হয়েছে এ সমান ডাব্লিউ এক্স ওয়াই এবং জেড হলে এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উপাদান আছে 4টি, তাহলে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। কিন্তু প্রকৃত বলা থাকলে 1 বিয়োগ করে দিতে হবে, তাহলে 1 বিয়োগ করলেই এখানে আমরা পাচ্ছি 15, অর্থাৎ প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 15টি। তারপরে এখানে যে সংখ্যাটা দেওয়া হয়েছে খেয়াল করে দেখো 5 নম্বর প্রশ্নে, কিউবিক রুট এ 3 সমান রুট 5 হলে এর মান নিচের কোনটি। এখানে এর মান নিচের কোনটি এটা নির্ণয় করার জন্য আমরা কিন্তু এগুলো যদি আমরা একটু লিখি তাহলেই দেখো 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা কিন্তু চলে আসবে এখানে। তাহলে এই যে মানটা তোমাদের আগে জানতে হবে যে এখানে 3a আর এখানে রুট 5, এইটাকে ভাঙলে কি হয় সেটা তোমাদের বের করার পদ্ধতি জানতে হবে। তাহলে এখানে এটাকে আসলে a1/3 বলা হয়, আর এটাকে বলা হয় 5, আর এখানে যেহেতু রুট আছে তাহলে রুট আমরা রেখে দিলাম। তাহলে এটাকে যদি আমরা উভয় পাশে কিউব করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এই 3 আর এটা কেটে যাচ্ছে, অর্থাৎ তাহলে এ সমান কিন্তু পাবো রুট 5-এর উপর কিউব, অর্থাৎ রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5। তাহলে এই দুইটার জন্য আমাদের একটা 5 পাবো আর এই রুট 5টা থেকে যাবে। তাহলে এখানে উত্তর হবে এই ঘ নাম্বারটা, অর্থাৎ 5 রুট 5। এভাবে হিসাব করলে কিন্তু আমরা খুব সহজে বের করে নিতে পারি যে কোনো অ্যান্সারটা। তো তারপরে দেখো এই যে উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপক অনুসারে 6 ও 7-এর অ্যান্সার করতে হবে। তো এখানে এক্স এর মান নিচের কোনটি, অর্থাৎ এই মানটাতে কত মান সেটা বের করার জন্য দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার সমান দেওয়া আছে 5 + 2 রুট 6। এগুলো মান নির্ণয় করার জন্য আমরা দেখবো যে এই ভেতরে এখানে 2 রাখতে হবে, আর এই ভেতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমাদের দুইটা সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেখো খেয়াল করে দেখো 6 সমান কিন্তু লেখা যায় 3 গুণিতক 2 অর্থাৎ 6। তাহলে এই দুইটা আবার 3 + 2 সমান কিন্তু এই 5 হয়। তাহলে এখানে আমরা এই দুইটাকেই রুট করলে, অর্থাৎ তখন আমরা লিখবো এটাকে, আসলে এটা ভেঙে নেওয়ার পদ্ধতিটা এরকম, আমি একটু দেখানোর চেষ্টা করি। তো ভাঙলে কিন্তু এটা আসে এরকমভাবে, দেখো যে এই দুইটা যে সংখ্যা পেলাম 3 আর প্লাস আর এখানে 2, এটা রুট 3 ইন্টু রুট 2, আর এই জায়গাতে পাবো +2। এই যে দুইটা সংখ্যা ভাঙলাম আমরা, একটা দুইটা গুণ করেছিলাম, গুণ দুইটা, একটা হচ্ছে 6 সমান এটা লিখেছিলাম আর 5 সমান আমরা লিখলাম 3 + 2, অর্থাৎ এই যেই দুইটা গুণ করেছিলাম সেই দুইটাতে রুট থাকবে আর এই দুইটাতে রুট বিহীন আমরা লিখবো প্রথম, তারপর এখানে রুট দিয়ে স্কোয়ার করবো, এখানেও রুট দিয়ে স্কোয়ার করবো। তাহলে ওই খেয়াল করে দেবে স্কোয়ার +2ab + b স্কোয়ার, অর্থাৎ রুট 3 + রুট 2 তার উপরে স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এক্স সমান পাবো রুট 3 + রুট 2। কিন্তু আমি এটা বোঝানোর তাগিদে এতগুলো লিখলাম, কিন্তু এটা না লেখার লেখারও প্রয়োজন হয় না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বের করে নিতে পারবা তোমরা। তো যাক 6 নম্বর হয়ে গেল। এখন 7 নম্বর প্রশ্নটাতে এখানে বলা হয়েছে যে x³ + 1/x³ এর মান কত। এটা মান বের করার জন্য দেখো এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে সেখানকার ক্ষেত্রে কিন্তু আমরা 6 নম্বর প্রশ্নের অ্যান্সারের জন্য আমরা পেলাম x সমান এটা। তাহলে তোমরা তো এটা জানোই যে 1/ যখন করবো তাহলে এটার মান কিন্তু এই দুইটার বিয়োগফল, এটার মান অ্যান্সার হবে এরকম যে √3 - √2 / 3 - 2। কিন্তু অনেক সময় তোমরা করে ফেলো কি এটাই মাইনাস, কিন্তু এই ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয় না। যেমন তোমাদেরকে যদি আমি এভাবে মান দেখিয়ে দিই যে √5 - √3 অথবা +√3, এখন 1/x সমান কিন্তু কখনোই √5 - √3 হবে না, এটা কিন্তু লিখলেই ভুল হয়ে যাবে। এই জন্য তোমরা মান নির্ণয় করার জন্য কি করবা, এই দুইটা বিয়োগ করে লেখার পরে এই দুইটা রুটবিহীন যে সংখ্যাটা আছে সেটা আবার কিন্তু নিচে লিখে দিতে হবে। তাহলে এখানে মান হবে কিন্তু সেই ক্ষেত্রে √5 - √3 / 2,
এটা কিন্তু মান হবে 1/x এ। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা এটার জন্য কিন্তু আমাদের এই মানটার জন্য আসতেছে, দেখো যে 1/x সমান √3 মাইনাস √2, কিন্তু এটা বিয়োগ করে 1 হওয়ার কারণে, কিন্তু এটাতে যদি 1 না হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা নিচে থেকে যাবে। তো যাই হোক, এই দুটো যদি আমরা যোগ করি, খেয়াল করে দেখো যে যোগ করলেই কিন্তু এই 2 কেটে যাবে, অর্থাৎ x প্লাস 1/x সমান আসবে 2√3। এই মানটা জানলেই আমরা যদি একবার সূত্র দিয়ে দিই তাহলেই কিন্তু তোমরা মনে করছো যে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে, কিন্তু খুব সময় লাগবে না। খেয়াল করে দেখো যে তোমাদের অ্যান্সার কিন্তু অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবে যদি অঙ্কটার ব্যাপারে ভালো ধারণা থাকে। তো তাহলে এখানে কি করব, x³ প্লাস 1/x³ সমান হবে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তাহলে এখানে কিন্তু এটার মান যেহেতু জানি আমরা 2√3 তার উপরে স্কয়ার না কিউব মাইনাস 3, আর এটা তো কেটে যাচ্ছে √3 যেটা এখানে যে মানটা ছিল, আর এটার মান আমরা লিখে দেবো 2√3। তাহলে এই মানটা কিন্তু ভাঙতে তোমাদের অনেকের সমস্যা হয় আবার, যে এটা কিন্তু বাইরে কিউব থাকার কারণে এটা কিন্তু 2 2 2 অর্থাৎ 8 হয়ে গেল, আর এটাতে কিউব থাকার কারণে এখানে 3 বার √3 ইন্টু √3, তাহলে এই দুইটার পরিবর্তে হবে 3√3। তাহলে এখানে আরেকটা কিন্তু 3√3 পাচ্ছে, আর এখানে 3 দুগুণ 6 6√3 পাচ্ছে। তাহলে 4 6 3 8 24√3 আর বিয়োগ 6√3। তাহলে এটাকে যখন আমরা ভেঙে দিব তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে এই 18√3 যেটা আছে, ওই সঠিক উত্তরটা এটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ 18√3 অর্থাৎ ক নাম্বারটা এখানে আমরা সঠিক উত্তর হিসেবে বুঝতে পারলাম। তো তারপরে 8 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই 8 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করে দেখো। এই জাতীয় অঙ্কগুলো যদি তোমাদের আসে তাহলে কি করবে, তোমরা এই অল্প সময় করার জন্য কিন্তু এগুলো অঙ্কের খুব ভালো একটা দক্ষতা থাকতে হবে। তাছাড়া কিন্তু এগুলো অঙ্ক করতে গেলে তোমরা যদি সবগুলো লাইন করে হিসাব সূত্র ভেঙে ভেঙে যদি করতে লাগো তাহলে দেখবে 10 থেকে 12টা অ্যান্সার করতে গেলেই কিন্তু তোমাদের 30 মিনিট সময় শেষ হয়ে যাবে। তো দেখো এটাতে এগুলো হিসাব করার জন্য দেখো x প্লাস 1/x, এটা তো দেওয়াই আছে 5, তাহলে উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে খেয়াল করে দেখো এটা a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস 1/a হোল স্কয়ার, তারপরে প্লাস 4x ইন্টু 1/x সমান এখানে তো 25 পাচ্ছি আমরা। এখন এটাতে x মাইনাস 1/x হোল স্কয়ার সমান এটা যখন বিয়োগ করে দেবো তাহলে কিন্তু খুব সহজে 21 পাচ্ছি, তাহলে এটা ঠিক আছে। আর এটার জন্য কি করতে হবে, দেখো এখানে x প্লাস 1/x সমান 5, তো লসাগু করে দিলেই কিন্তু x প্লাস 1/x² প্লাস 1 আর এটাতে 5x, এটা এই পাশে আসলেই x² মাইনাস 5x প্লাস 1 সমান 0, তাহলে এটাও কিন্তু মিল আছে। আর স্কোয়ার এটাতে যদি বের করতে চাও তাহলে সেটার জন্য কি করবে, এই মান যেটা দেওয়া আছে সেটা থেকে যায় x প্লাস 1/x সমান 5, তাহলে এটাতে যদি x² প্লাস 1/x² এর সূত্র লিখি আমরা x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, তাহলে এটাতে 5 5 25 বিয়োগ 2 অর্থাৎ 23। তাহলে দেখতে পাচ্ছি আমরা সবগুলোই কিন্তু এখানে ঠিক আছে। তো যাক 8 নম্বর হয়ে গেল। এখন 9 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছে a সমান √2 b সমান √3 হলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab এর মান কত। এখন এই প্রশ্নটার জন্য a এর মান দেওয়া আছে, b এর মানও দেওয়া আছে, তাহলে টোটাল কি আসবে খেয়াল করে দেখো যে এটাতে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটাই কিন্তু আসলে এটা সূত্র লিখে দিলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে a স্কয়ার, তাহলে কিন্তু আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে এই সূত্রটা ধরতে পারলেই কিন্তু তাহলে এখানে √2 তার উপরে স্কয়ার, যেহেতু a এর মান √2 আর এটাতে b বলতে √3 তার উপরে স্কয়ার, অর্থাৎ তাহলে এখানে 2 যোগ 3 সমান হচ্ছে 5। এটাতে কিন্তু তোমরা যদি ধরতে পারো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা করে ফেলতে পারবে। তো যাক এখন পরের যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটাতে অর্থাৎ x² সমান যদি x টু দি পাওয়ার ab ইন্টু c হয়, পাওয়ার c হয়, তাহলে abc এর মান নির্ণয় করতে হবে। তাহলে x² সমান দেখো এখানে আছে কি x টু দি পাওয়ার ab
ইন্টু এক্স টু দি পাওয়ার এবি, তার উপরে সি, অর্থাৎ এক্স স্কোয়ার, এই দুইটা যদি পাওয়ার যোগ করে দিই তাহলে এক্স সমান এক্স পাওয়ার কিন্তু এখানে এবি প্লাস এবি অর্থাৎ 2ab, আর এই সি যোগ হলে এটা হয়ে যাচ্ছে, তাহলে এটাও এক্স এর উপরে পাওয়ার, এটাও এক্স এর উপরে পাওয়ার, তাহলে কিন্তু আমরা লিখতে পারি 2abc সমান হচ্ছে 2, অর্থাৎ abc সমান হচ্ছে 2/2, এটা কাটা দিলেই 1 পাবো, অর্থাৎ abc, অর্থাৎ abc সমান 1। এইভাবে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তো যাক, পরে এখন আবার পরেরটা অ্যান্সারটা দেখি। তো এখানে যে প্রশ্নটা দেখানো হয়েছে এটা দেখেই তো মনে হয়েছে যে অনেক ছেলে মেয়ের কিন্তু লগ বা সূচক এই অঙ্কগুলো দেখলেই ভয় করো তোমরা, কিন্তু আসলে এই প্রশ্নটাতে যেটা দেওয়া হয়েছে এটাতে কিন্তু তেমন কঠিন একটা বিষয় না। এখানে লেখা আছে লগ এক্স সমান হাফ লগ ওয়াই, এই টুটা যদি আমরা এই পাশে ভাগ করে দিই মনে মনে তাহলে কিন্তু হবে, খেয়াল করে দেখো এই টুটা এখানে আসতেছে, তাহলে 2 log x সমান হচ্ছে log y। এখন খেয়াল করে দেখো তো যে এই লগের ক্ষেত্রে কি এই বামে যে সংখ্যাটা থাকে সেটা পাওয়ার হিসেবে লেখা যায় কিনা, তাহলে log x স্কোয়ার সমান log y, অর্থাৎ এটাই কিন্তু ওখানে দেওয়া হয়েছে, log x স্কোয়ারের মান কত, তাহলে log y, এটাই কিন্তু আমাদের এখানকার অ্যান্সার হবে। তো যাক 11 হয়ে গেল, এখন আমরা পরের লাইনের 12 নম্বর প্রশ্নটার অ্যান্সার করব। এখন এই 12 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের ক্ষেত্রে দেখো 10 ভিত্তিক লগ এর ক্ষেত্রে log 1 এর মান 0, এগুলো ক্যালকুলেটারে সরাসরি লিখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, দেখবে যে লগ যে বাটনটা আছে তোমাদের ক্যালকুলেটারে এই log 1 সমান 0 আসে কিনা, 0 আসছে তাহলে এক, ঠিক আছে। log 0 এর মান 1 আসতেছে কিনা, তাহলে log 0 সমান কিন্তু 1 আসে নাই, অর্থাৎ ম্যাথমেটিক্যালি ইরর আসতেছে। আবার যদি তাহলে তো 2 নম্বর যেহেতু ভুল, তাহলে 1 ও 3 উত্তর হবে, কিন্তু এটাও আমরা যাচাই করতে পারি। log 100 যদি লিখি তাহলে log 100 যখন লিখে সমান দেব তাহলে খেয়াল করে দেখো 2 আসতেছে, তাহলে এইভাবে কিন্তু দেখলে এই আনসারটা করা যায়। তো যাক 12 নম্বর নিয়ে আর কথা বললাম না, তো 12 নম্বর উত্তর হবে 1 ও 3। তারপরে এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু হলে x এর মান কত, এই মানগুলো লেখার জন্য কি করতে হবে, আসলে এই যে এইভাবে এক পাশে লগ আর এক পাশে সংখ্যা থাকলে সরাসরি আমরা এইভাবে লিখে দেব যে এই যে সংখ্যাটা ভিত্তি, লগের ভিত্তিটা খুঁজতে হবে তোমাদের, যে log x 1/25 সমান -2, এই সব সময় পরের লাইনে লিখবো এই ভিত্তিটা, এই ভিত্তি যেটা থাকবে সেটার উপরে এটা পাওয়ার আকারে লিখবো, অর্থাৎ x -2 সমান এই মানটা লিখে দেবো আমরা, তাহলে 1/25। এই লাইনটা বুঝতে পারলেই কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে। তো এখানে তাহলে এটাতে আসতেছে 1/x² সমান 1/25, তাহলে x² সমান হচ্ছে 25, তাহলে অর্থাৎ x সমান এখানে 5, অর্থাৎ 5 এর উপর রুট করলে 25 হয়। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু চিন্তা করতে পারো যে প্লাস মাইনাস তো হয়, কিন্তু লগের ক্ষেত্রে কখনো প্লাস মাইনাস গ্রহণযোগ্য হবে না, সেই ক্ষেত্রে শুধু প্লাসেরটাই অ্যান্সার করতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু লগ যদি না থাকতো, কোনো ক্ষেত্রে যদি তোমরা দেখতে পাও যে x² সমান 25, তাহলে কিন্তু x সমান হবে +-25, কিন্তু 5, অর্থাৎ কিন্তু যদি লগের ফাংশন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমরা ধনাত্মক অংশটা নেব। তো যাক 13 নম্বর হয়ে গেল। এখন ABC a/b b/c c এটা সমান যদি 2/3 হলে তাহলে AC এর অনুপাত কত, এগুলো খুব সোজা একটা প্রশ্ন দেওয়া থাকে, মাঝে মধ্যে এই প্রশ্নগুলো আসে। তো এই প্রশ্নগুলোর জন্য প্রথম অবস্থায় আমরা লিখবো, দেখো a/b সমান 2/3, এটাতে খেয়াল করলে দেখো a অনুপাত b সমান আমরা লিখতে পারি 2/3, আর b/c অর্থাৎ b অনুপাত c সমান হচ্ছে 2/3, এটা এক লাইনে লিখে দিলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা জাস্ট গুণ করে দেওয়া আর এই দুইটা গুণ করে দেওয়া, আর তাহলেই কিন্তু আমরা এই দুইটার মান পাবো, এসি যেহেতু বলছে। তাহলে এখানে এই দুইটা যদি গুণ করে দাও, খেয়াল করে দেখো a অনুপাত c, তাহলে হবে কত 2 × 4 অনুপাত এই দুটো গুণ করলে 9, অর্থাৎ খেয়াল করে দেখো অ্যান্সার কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে আমাদের কাজ কি করতে হবে, এই সোজা সোজা গুণ করতে হবে, তাহলেই মিলে যাবে। এই সোজা গুণ আর এই সোজা গুণ করতে হবে। আর যদি কখনো আবার বলে যে ABC a অনুপাত b অনুপাত c, এটা যদি বলে তাহলে আমরা কি কাজ করব, সোজা সোজা গুণ করব। তাহলে সোজা সোজা গুণ করলে 4 অনুপাত এই যে কোনো একটা কোণাতে গুণ করব, তাহলে কোণাতে গুণ করলে 3 × 6
আর তারপরে অনুপাত হবে 3×9। এই তিনটাই ABC এর অনুপাতের ক্ষেত্রে আমরা এইভাবে লিখব। তো যাক, এটা হয়ে গেল। তারপরে এখন 14 হয়ে গেল। 15 নম্বর প্রশ্ন। আসলে 15 নম্বর প্রশ্নটার অ্যান্সারটা যেভাবে দেওয়া হয়েছে অনেক আগের প্রশ্ন যেহেতু এটা, কিন্তু এই প্রশ্নটাতে এখানে ব্র্যাকেট থাকার কারণে অ্যান্সারটা হবে না, কিন্তু এই প্রশ্নটাতে কি যেন একটা ভুল হয়ে আছে, তো এই অ্যান্সারটা আমি এই জন্য দেখালাম না। তারপরে এখানে যেটা বলা হয়েছে 16 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC এর বি কোণ সমান 60 ডিগ্রি, সি কোণ সমান 40 ডিগ্রি এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে বি ও সি এর মান কত? এই জাতীয় প্রশ্নগুলো দেখে কিন্তু প্রথম অবস্থায় তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারবে না। এটার ক্ষেত্রে কাজ করতে হবে কি, তোমাদের সবসময় এই ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে একটা ত্রিভুজ ABC এর দুইটা, একটা বলা হয়েছে, খেয়াল করে দেখো, এটা কিন্তু 60 আর এটা 40, তাহলে 100। যেহেতু তাহলে একটা আমরা এইভাবে যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ অঙ্কন করার পরে এখানে A দিলাম, এখানে B দিলাম আর এখানে C দিলাম, কিন্তু এই B এর জায়গাতে আমরা 60 ডিগ্রি লিখব আর C এর জায়গাতে লিখব 40 ডিগ্রি। লিখলে এখন খেয়াল করে দেখো যে বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এটা যদি সমদ্বিখণ্ডক হয়, এটা সমদ্বিখণ্ডক, তাহলে অবশ্যই এটা সমদ্বিখণ্ডক কত ডিগ্রি হচ্ছে, সমদ্বিখণ্ডক ও বিন্দুতে আবার মিলিত হয়েছে, তাহলে এই সমদ্বিখণ্ডক হলে এটা 20 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 20 ডিগ্রি আর 30 ডিগ্রি, তাহলে মোট 50 ডিগ্রি। দুইটা মিলে যোগ করলে হবে কত, 30 যোগ 20 সমান 50 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে তো এটাও একটা ত্রিভুজ। খেয়াল করে দেখো, বি ও সি একটা ত্রিভুজ, তাহলে বি ও সি যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের এই 3 কোণ মিলে অবশ্যই 180 হবে। তাহলে 180 বিয়োগ 50 যদি আমরা বাদ দিই, 50, 60, 70, 80, অর্থাৎ 130 ডিগ্রি কোণ কিন্তু এটা থাকতেছে। তাহলে 130 ডিগ্রি, তাহলে এই কোণের মান তো অবশ্যই 130 ডিগ্রি হতে হবে। আমরা ত্রিভুজ আঁকলেই কিন্তু এগুলো অ্যান্সার খুব সহজে বের করে নিতে পারবো, কিন্তু কৌশলে এগুলো ত্রিভুজ অঙ্কন করে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে 17 নম্বর যে প্রশ্নটা দেখানো হয়েছে, তো এখানে কিন্তু চিত্রে ও আর ও টি ও এস কোণদ্বয় পরস্পর সম্পূরক, সন্নিহিত আর পূরক। আসলে এখানে তোমাদেরকে প্রথম অবস্থায় যেটা জানতে হবে যে সন্নিহিত কোণের ক্ষেত্রে দুইটা পাশাপাশি কোণ হলে সন্নিহিত কোণ হয়, আর পূরক কোণ হবে দুইটার যোগফল 180 ডিগ্রি হতে হবে, আর পূরক কোণের দুইটার যোগফল 90 ডিগ্রি হতে হবে। এখানে খেয়াল করে দেখো তো যে আর ও টি এই কোণটা যোগ হচ্ছে টি ও এস, অর্থাৎ তাহলে এইটুক বোঝাচ্ছে এইটুক কোণ কি মিলে কি 180 ডিগ্রি হচ্ছে না, তাহলে এই সম্পূরক হচ্ছে না। তাহলে সম্পূরক যদি না হয় তাহলে তার বাকি দুইটা আমাদের, তাহলে 2 ও 3 অ্যান্সার, এটা তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম। তাহলে এখানে গ নম্বরটা সঠিক। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোণ দুইটিকে, এখানে কোণ দুইটি নিচের কোণটি, এখানে একটা সমকোণ ব্যতীত, তাহলে একটা সমকোণী ত্রিভুজের খেয়াল করে দেখো যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই দুইটা মিলে 90 হবে। তাহলে এই দুইটা মিলে যদি 90 হয় তাহলে একটা হচ্ছে 3 আর একটা 2 হলে দুইটি কোণ নিচের কোণটি, অর্থাৎ তাহলে এই এখানে যদি আমরা মনে মনে চিন্তা করি, একটা 3x আর একটা 2x সমান 90, তাহলে 3 আর 2 5, এখানে 5x সমান 90 আমরা পাচ্ছি। তাহলে x সমান 5 18 90, অর্থাৎ 18 ডিগ্রি লিখে দিলাম। তাহলে 18কে 3 18 54, আর আরেকটা হচ্ছে 18 দুগুণ 36, অর্থাৎ এই দুইটা যেটাতে আছে সেটাই কিন্তু আমাদের পরবর্তী কোণ, মানে অর্থাৎ ওই দুই কোণের মান সেটা, অর্থাৎ খ নাম্বারটা এখানে সঠিক উত্তর আমরা পেলাম। এখানে যেটা দেওয়া হয়েছে 19 নম্বরে আর এর মান কত, দেখো এই জাতীয় প্রশ্ন যে কোনো চিত্র থাকলে কিন্তু আমরা চিত্রটাকে একটু মনোযোগ সহকারে চিত্র অঙ্কন করে হোক বা ওই চিত্র হতে হোক ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো। তো সেটার জন্য দেখো এখানে 105 ডিগ্রি, এটাতে 30 ডিগ্রি। এখানে যদি আমরা এইভাবে ত্রিভুজটা অঙ্কন করি, দেখো এখানে এই কোণের মানটা দেওয়া হয়েছে 105 ডিগ্রি, তাহলে এই কোণটা এতটুকু কত, এটাতে 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে অবশ্যই 30 ডিগ্রি। খেয়াল করে দেখো এটা এই দুইটা সবগুলো মিলে কি 180 ডিগ্রি না, তাহলে 180 থেকে যদি আমরা 105 বাদ দিয়ে দিই, তাহলে 100 থেকে 100 বাদ দিয়ে দিলাম, আর 50 থেকে 105 বাদ দিতে হবে, তাহলে 105 বাদ দিলাম।
তাহলে 100 থেকে 100 বাদ দিয়ে দিলে তাহলে এই দুটো বাদ হয়ে গেল। এখন 80 থেকে যদি 5 বাদ দিই তাহলে এখানে কিন্তু 75 থাকলো। তাহলে এই কোণের মান অবশ্যই 75 ডিগ্রি। তাহলে এটা 75 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা কত হবে? আর কোণ কিন্তু তোর উপরেই এটা আর দেওয়া হয়েছে। তাহলে এখন যদি আমরা যোগ করে দিই তাহলে 75 যোগ 30, তাহলে আমরা পাচ্ছি 105, অর্থাৎ এই দুটার যোগফলটাই কিন্তু 105। তাহলে 105 যদি 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে তো এটা আমরা পেলামই। তাহলে আবার বিয়োগ করে দেখতেছি, তাহলে এখানে 105 থেকে যে 105 যখন আমরা বাদ দেব তখন আমরা এই 75 মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো যে উত্তরটা কিন্তু আমরা এখন যদি যাচাই করে দেখি তাহলে 75 ডিগ্রি উত্তর কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো যাক, এখানে হয়ে গেল 19 নম্বর পর্যন্ত। এখন আমরা পরের শেষের লাইনে যে প্রশ্নগুলো আছে সেই লাইনের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করব। তো এখানে 20 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণ কত? এগুলো খুব সোজা এবং কমন প্রশ্ন, এগুলো কিন্তু বারবারই পরীক্ষাতে আসে। তোমরা একটু দেখলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা জানি প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে হয়। তাহলে 60 ডিগ্রি করে কোণ যদি হয় তাহলে এই যে কোনো একটা বাহুকে যদি আমরা বাড়াই তাহলে অবশ্যই এটাকে এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলেই তাহলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি থেকে যখন 60 ডিগ্রি বাদ দেবো 70 80 অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণটুক কিন্তু অবশ্যই 120 ডিগ্রি করে হবে। তো তারপরে এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে 21 নম্বর প্রশ্ন, এখানে sin 3a cos 3a হলে a এর মান কত? এখানে খেয়াল করে তোমরা যদি বইতে তোমাদের 9.2 এর যে ছক দেওয়া হয়েছে সেই ছকটাও যদি খেয়াল করে দেখো, ছকে কিন্তু আমরা জানি sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2। এই দুইটা এইটার ক্ষেত্রে মান সমান, বাকি কোনোটার ক্ষেত্রে মান কিন্তু সমান না। তাহলে এখানে যখনই সমান বলা হচ্ছে অথবা বিভিন্ন পদ্ধতিতে এই অ্যান্সারগুলো করা যায়। দেখো sin 30 ডিগ্রি, সরি 30 এটা না 3a, তাহলে 3a এখন যদি আমরা উভয় পাশে ভাগ করি cos দ্বারা, cos 3a সমান কিন্তু দেখো cos 3a ডিভাইডেড cos 3a, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 1, আর এটাতে tan 3a তাহলে সমান 1। tan কত ডিগ্রির মান 1, তাহলে 45 ডিগ্রির মান 1, তাহলে এখানে কিন্তু tan 45 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো এই tan আর এই tan যদি আউট হয়ে যায় তাহলে 3a সমান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি অর্থাৎ a সমান কিন্তু 3 15 45 অর্থাৎ 15 ডিগ্রি আমরা পাবো। অথবা এখান থেকেও আমরা জানি যে যেহেতু 45 ডিগ্রির মান সমান, সুতরাং তাহলে 3a সমান যদি আমরা সরাসরি লিখে দেবো 45। এইভাবে হিসাব করলেও খুব তাড়াতাড়ি বুঝে, যদি অঙ্ক বুঝে থাকে তাহলে কিন্তু এভাবে নির্ণয় করে ফেলতে পারবো। তারপরে দেখো এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এগুলো প্রশ্ন তো আমি আমার বিভিন্ন ক্লাস যদি তোমরা দেখো যে এই এমসিকিউ ভিত্তিক যেগুলো ক্লাস দেওয়া হয়েছে এই ক্লাসগুলোতে এগুলো অঙ্ক কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটারে মান বসিয়ে দেবো আর অ্যান্সারগুলো চলে আসবে। তো যাই হোক, আমি এখানে যেহেতু আজকে অন্য পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি যে ক্যালকুলেটার বিহীনও কীভাবে অ্যান্সার করা যায় সেটাই বেশি। তো যাই হোক, এখানে অ্যান্সার করার জন্য দেখো এখানে sin a - b সমান দেওয়া হয়েছে হাফ, তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রি, মানে a - b সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে b কোণ 30 ডিগ্রি, তাহলে a - 30 ডিগ্রি সমান 30, তাহলে কত হচ্ছে a সমান দেখো নিশ্চিন্তে 60 ডিগ্রি হচ্ছে। এইভাবে কিন্তু আমরা এর মান দেখো বের করে নিতে পারলাম। তো দেখো এটাও হয়ে গেল 22 নম্বর। 23 নম্বর প্রশ্নে এটাতে বলা হয়েছে দেখো চিত্র অবনতি কোণ CAD 60 ডিগ্রি হলে BAC কোণ কত? তাহলে অবনতি কোণ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। অবনতি কোণ বলতে আমরা বুঝি যে উন্নতি বলতে উপরের দিকে যাওয়া, অবনতি বলতে নিচের দিকে আসা। তাহলে এখানে যে কোনো একটা বিন্দু নিয়ে সোজা টান দিয়ে এইভাবে যদি যে এই কোণটাকে বলা হয় অবনতি কোণ, আর নিচে টান দিয়ে যদি উপরের দিকে সোজা বাঁকা টান দিয়ে নিচের যে কোণ সেটাকে বলা হয় উন্নতি কোণ। তো যাই হোক, এখানে যে কোণ দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে যদি আমরা চিত্রটা অঙ্কন করি, চিত্রটা খেয়াল করে দেখো এরকম, তাহলে এটাকে অবনতি কোণ বলা হয়। অবনতি কোণের মান 60 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এখানে বলা হয়েছে দেখো যে এটা A, এটা D, আর এটা B, আর এটা C নির্ণয় করতে হবে BAC, অর্থাৎ এই 30 ডিগ্রি কথাই দেখো বলা হয়েছে।
তবে আমরা প্রশ্ন যখনই চিত্র অঙ্কন করলাম, প্রশ্ন দেখেই কিন্তু উত্তর দেখার আগেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। তারপরে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে এইগুলো প্রশ্ন কিন্তু আমার দেখবে, তোমরা যদি ক্লাস দেখো সবগুলো প্রায় প্রশ্ন, এখন যেই ক্লাসটাই অঙ্ক করাতে যাই সেটাই কিন্তু আমি দেখি যে আগের প্রশ্নগুলো বা আগের ক্লাসগুলোতে করানো আছে। তো আমি আশা করব তোমরা আমার এই ক্লাসগুলো, আগের যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো নিয়মিত দেখবে সবগুলোই অ্যান্সারগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাক, তারপরে এখন 24 নম্বর অঙ্কটা যেটা আছে, সেই প্রশ্নটাতে এখানে বলা হয়েছে যে তিনটি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত হচ্ছে, আমরা তো জানি যে a ডিভাইডেড b সমান b ডিভাইডেড c, কিন্তু এখানে খেয়াল করে দেখো b স্কয়ার সমান ac হয়। তো এটা 1 নম্বর অ্যান্সার হয়ে গেছে, সেটা বড় কথা না, কিন্তু আমরা এই ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে এটা মনে রাখবো যে a b আর c, অর্থাৎ এই দুইটাতে যে এই শর্তটা যেন পালন করে সেই ধরনের আমরা একটা সংখ্যা ধরবো। খেয়াল করো, এটাকে 2 ধরলাম আমরা, যে কোনো সংখ্যা তোমরা 3 বা 4 ধরতে পারো, যে 2 ধরলাম, 2 এর বর্গ করলে কত হয় 4, তাহলে 2 এর বর্গ খেয়াল করে দেখো 4 হচ্ছে। এই দুইটা সংখ্যা আমরা ধরবো যেন এই গুণ করলে 4 হয়। তাহলে এটাতে যদি একটা 4 ধরি আর এটাতে 1 ধরি, তাহলে খেয়াল করো যে এটাতে বর্গ করলে এই দুটার গুণফলের সমান হয়, অর্থাৎ এই গুণফলের সমান। এইরকম আকৃতির একটা সংখ্যা ধরে নিলে তার পরবর্তীতে দেখো যে কোনো অ্যান্সার আমরা করে ফেলতে পারবো। সেটার জন্য এখন কোনটা ঠিক আছে সেটা আমরা যাচাই করার জন্য দেখো প্রথম অবস্থায় 2 নম্বরে কি বলা হয়েছে, 2b সমান কিন্তু s প্লাস c, এটা যাচাই করে দেখবো যে ঠিক আছে কিনা। এই পাশে দেখো তো 2 ইন্টু b এর মান কত 2, তাহলে কত হচ্ছে মোট 4 হলো। এখন এই ডান পাশে যদি আমরা বসাই, এটাতে a এর মান কত 1 আর c এর মান 4, তাহলে কি এখানে 4 হচ্ছে, 5 হচ্ছে না, তাহলে 4 আর 5 তো কখনো সমান হতে পারে না, তাহলে 2 নম্বরটা কিন্তু ভুল, অ্যান্সার আমরা পেয়ে গেছি। তারপরেও যদি তোমরা 3 নম্বরটা যাচাই করে দেখো, যদিও লাগবে না তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে 3 নম্বর যাচাই করার জন্য আমরা তো জানি a সমান কত 1, b সমান কত 2 আর c সমান কত 4, তাহলে a প্লাস b, দেখো a প্লাস b ডিভাইডেড b, এটাতে মান কত আসতেছে a প্লাস b, a প্লাস b অর্থাৎ 1 প্লাস 2 ডিভাইডেড b বলতে 2, তাহলে 3/2। আর এটাতে কত আসতেছে b প্লাস c, b প্লাস c বাই c, তাহলে এখানে আসবে b এর মান হচ্ছে 2, 2 প্লাস 4 ডিভাইডেড c এর মান হচ্ছে 4, তাহলে 6 প্লাস 4 সমান কিন্তু 3/2ই হয়। আগেরটাতেও কিন্তু দেখো 3/2, এটাতেও 3/2, তাহলে এই দুটো সংখ্যা তো সমান হতেই পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই সেটা সমান হবে, তাহলে এটা আর এটা ঠিক আছে, বাকিটা 2 নম্বরটা কিন্তু ঠিক না। এভাবে আমরা দেখো বের করে নিতে পারলাম। তারপর 24 গেল, একটা 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে, একটি সমান্তর ধারার n-তম পদ এত হলে সাধারণ অন্তর কত। এই প্রশ্নগুলো যখন আসে তখন কিন্তু তোমরা এটা নিয়ে আর এই ধারা দেওয়া নাই, এক সমস্যায় পড়ে যাও। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এই মানগুলো নির্ণয় করবো, সমান্তর ধারা, তাহলে n-তম পদ এত হলে সাধারণ অন্তর। সাধারণ অন্তর নির্ণয় করার জন্য প্রথমে আমরা এই n-তম পদটা লিখে নিব। লিখে নিয়ে আমার কাজ হচ্ছে n এর মান একবার 1 বসাবো, n সমান 1 আর n সমান 2 বিয়োগ করে দিব, তাহলে অ্যান্সার শেষ। তাহলে এখানে আমরা কি করব, n এর মানে 1 বসিয়ে দিই, তাহলে 5 × 1 + 3, তাহলে 5 আর 3 8, 2 বসিয়ে দিই। যখন বসাবো তখন দেখো 5 × 2 + 3 অর্থাৎ তাহলে 5 × 10 আর 3 13, তাহলে এই দুটো বিয়োগ করে দিলেই কিন্তু 8 5, তাহলে 8 আর 5 13, এই 5টাই হচ্ছে সাধারণ অন্তর। এভাবে কিন্তু বুঝে বুঝে অ্যান্সার যদি করি তাহলে কিন্তু অ্যান্সারগুলো খুব সহজেই করে ফেলতে পারবো তোমরা। তো এখানে দেখো অনুক্রমটি সাধারণ অনুপাত কোনটি। এখন সাধারণ অনুপাত তো এটা তো আমরা জানি যে আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখন সাধারণ অনুপাতে দ্বিতীয় পদ কত -1 ভাগ প্রথম পদ কত 1/√7, কিন্তু এটা যে উপরে চলে যাবে 3টার জন্য, এটা কিন্তু খেয়াল না করেই তোমরা অনেক সময় সরাসরি যে এটা উত্তর খ নাম্বারটা করে ফেলতে পারো, কিন্তু এটাতে উত্তর হবে কত -√7, অর্থাৎ এটা উপরে গেলে 3টার ক্ষেত্রে নিচেরটা উপরে গিয়ে গুণ হবে, অর্থাৎ -√7। আবার 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y হলে সংখ্যাটি কত। এখন এগুলো অঙ্কের ক্ষেত্রে সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়, দেখো একক অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, এটা বলা হয়েছে কত x, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। এখন আমরা খেয়াল করে দেখো যে আমরা যদি মনে মনে চিন্তা করি যে 32 একটা সংখ্যা, তাহলে একক স্থানীয় অঙ্ক কত
2, দশক স্থানীয় অঙ্ক কত 3। তাহলে সংখ্যাটা তৈরি করার জন্য দেখো 3 গুণিতক কত স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। এটা কত স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। তাহলে 3 গুণিতক 10 যোগ 2 গুণিতক একক স্থানীয় অঙ্ক 1। তাহলে 3 10 30 যোগ 2 সমান 32 আমরা পাচ্ছি 32। অনুরূপভাবে এটাতে বলা হয়েছে একক স্থানীয় অঙ্ক x। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয় আর দশক স্থানীয় যদি অঙ্ক y হয়, তাহলে y গুণিতক 10 প্লাস x গুণিতক 1। তাহলে এখানে 10y যোগ x। তাহলে এটাই কিন্তু আসলে এই সংখ্যাটা, মূল সংখ্যা যেটা, সেটার বলা হয়েছে। তো যা হোক, এটা হয়ে গেল। তারপরে 28 নম্বর, মধ্যক শ্রেণীর এফসি দ্বারা কি বোঝায়? এটা তো ক্রমযোজিত গণসংখ্যা, এটা মুখস্থ প্রশ্ন। 28 নম্বর নিয়ে আমি আর কথা বললাম না। তারপরে 29 নম্বর যে বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো এটার ক্ষেত্রে তোমাদের কয়েকটা সূত্র আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। যাকে এখানে সমবাহু ত্রিভুজ যেহেতু বলা হয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার। কিন্তু এ বলতে তো বলা হয়েছে এক বাহুর দৈর্ঘ্য 6। তাহলে এখানে যদি আমরা 6 বসিয়ে দিই, তাহলে 6 6 36, অর্থাৎ √3/4 গুণিতক 36। তাহলে 4 নং 36 সমান 9√3। তাহলে আমরা এইভাবে অ্যান্সার বের করে ফেলতে পারবো। তারপরে 30 নম্বর, অর্থাৎ শেষ প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, একটি বৃত্তের ব্যাস 26 মিটার হলে পরিধি কত মিটার? এখন বৃত্তের ব্যাস, এটাতে কিন্তু অনেক সময় আবার ভুল হয়, এটা যে আমরা ব্যাসকে খেয়াল না করে ব্যাসার্ধ হিসাবগুলো অ্যান্সারগুলো করে ফেলি। তাহলে এখানে কিন্তু ব্যাস 26, তাহলে ব্যাসার্ধ কিন্তু 2 দ্বারা ভাগ হবে, তাহলে এখানে হবে 13। এটাই কিন্তু আর পরিধি, তাহলে 2πr, অর্থাৎ পরিধি হচ্ছে 2 গুণিতক পাই গুণিতক আর বলতে 13, অর্থাৎ 13 দুগুণ 26। দেখো কত সহজে অ্যান্সারগুলো কিন্তু আমরা বের করতে পারলাম। কিন্তু এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হয়। তো আমি আশা করব তোমরা অবশ্যই আমার কথার উপর বিশ্বাস রেখে তোমরা আমার এই ভিডিওর নিয়মিত এই যে এমসিকিউ সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে। দেখার পরে অবশ্যই তোমাদের এই 30 মিনিটের নৈবেতিকের অ্যান্সার কিন্তু অ্যান্সার করা অবশ্যই সহজ হয়ে যাবে বলে আমি আশা করছি। তো সবাই আমার ভিডিও দেখবে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।